ভারতবর্ষের জিওপলিটিক্সের দর্শন এক্সট্রাকটিভ নয়। অর্থাৎ ভারতবর্ষ যখন বিশ্বের অন্য দেশের সঙ্গে কোনো চুক্তি করে তখন সেই দেশেরও লাভের কথা মাথায় রাখে। কোনো অর্থেই অন্য দেশকে শুষে নেওয়ার চেষ্টা ভারত সরকার করে না। কালকে এই কথাগুলো বললেন জয়শঙ্কর। কোথায় বললেন? বললেন জাপান আফ্রিকা ইন্ডিয়ার যে সামিট হয়েছে সেই স্পিচ দিতে গিয়ে তিনি আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘায়িত করতে চান এবং পাশাপাশি তিনি বলেন বিশ্বের অন্যতম এক বড় দেশ যেভাবে একের পর এক দেশকে এক্সট্রাকটিভ হইতে ডিল করছে তা কোনোভাবেই ভারত সরকার সমর্থন করে না। উল্টে আমরা আফ্রিকার সঙ্গে এখন যে ধরনের সম্পর্ক করতে চাই তা কিন্তু ভারত এবং আফ্রিকার দুই দেশের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মিউচুয়ালি বেনিফিটেড হতে পারে। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষের সঙ্গে বর্তমানে আমেরিকার সম্পর্ক ভালো, ভারতবর্ষের সঙ্গে এশিয়ার একাধিক দেশের সম্পর্ক ভালো, ভারতবর্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কিন্তু বর্তমান সময়ে মজবুত হতে শুরু করেছে। হঠাৎ করে ভারতবর্ষে এমন কি ক্রাইসিস পিরিয়ড অন্তত জিওপলিটিক্যাল এলো যার জন্য ভারতবর্ষ আফ্রিকার দিকে হাত বাড়ালো। এর আগে কিন্তু আফ্রিকার সঙ্গে ভারতবর্ষের যে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান সে অর্থে কখনোই গড়ে ওঠেনি। প্রশ্নটা অনেক, উত্তরটা খুব সহজ। দেখুন, জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষ অ্যাটলিস্ট বুঝে গেছে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ এখন সম্পূর্ণ এক লস্ট কেস। অর্থাৎ মোহাম্মদ ইউনুসের এই বাংলাদেশকে নিয়ে ভাবলে কিংবা মোহাম্মদ ইউনুসের এই বাংলাদেশের উপর ইনভেস্ট করলে ভারতবর্ষ কিছু গেইন করতে পারে না। অন্তত এমন কোনো ক্রাইটেরিয়া বা দিশা বাংলাদেশ সরকার দেখাতে পারছে না যাতে উভয় দেশ ভবিষ্যতে এক নতুন দিকে এগিয়ে যেতে পারে। মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়ার পর যে সরকার বাংলাদেশে দায়িত্ব নেবে সেই সরকার এলেই একমাত্র ভারতের সঙ্গে লং টার্ম ডিল কিন্তু করা সম্ভব। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে দুদিন আগে সেনাপ্রধানের বক্তব্যটা আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন অন্তর্বর্তী সরকার যদি সরে যায় তাহলেই একমাত্র ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে পারে। কালকে জয়শঙ্কর এই স্পিচে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলেন বাংলাদেশ অতীত, এখন ভারতবর্ষ কিন্তু বিকল্প হিসাবে প্ল্যান বি হিসাবে আফ্রিকার সঙ্গে একাধিক চুক্তি করতে চলেছে এবং আফ্রিকার সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করতে চলেছে। আর এই স্পিচ দিতে গিয়ে তিনি বলে ফেলেন পৃথিবীর বিভিন্ন দেশ অন্য দেশের সঙ্গে চুক্তি করে যখন করেন তখন এক্সট্রাকটিভ হইতে করে, অর্থাৎ চুক্তির ফাঁদে ফেলে সেই দেশকে কিন্তু শুষে নেয়। ইঙ্গিতটা কার দিকে দিলেন এ হয়তো আপনারা সকলেই বুঝতে পারছেন। নিশানায় চায়না এবং নিঃসন্দেহে যেভাবে চায়না বিশ্বের একের পর এক দেশকে ঋণের ফাঁদে ফেলে শুষে নিচ্ছেন তা কিন্তু ভারতের ক্ষেত্রেও বা ভারতের জন্য অত্যন্ত একটা চিন্তার বিষয়। মনে রাখতে হবে মোহাম্মদ ইউনুস কিন্তু এই চায়নার পায়ে ধরেছেন দুটো কারণে। তারা চায়নাকে আবেদন জানিয়েছেন এই যে ঋণগুলো দেওয়া হয়েছে সেই ঋণের দীর্ঘ সময়সীমা যেন বাড়ানো হয় আর প্রত্যেকটা ঋণের সুদের পরিমাণ 2 থেকে 3% সেগুলো কমিয়ে যেন 1% করা হয়। জানুয়ারির 25 তারিখেও শেষবারের মতো চায়নার সঙ্গে মিটিং করেছিল বাংলাদেশের এই সরকার। অর্থাৎ বিকল্প অর্থনীতির সন্ধান না দেখাতে পেরে চায়নার হাতে পায়ে ধরতে শুরু করে দিয়েছে কিন্তু বাংলাদেশও। দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের কোনো মিডিয়া সে বিষয়ে ডিটেল কোনো রিপোর্ট আমাদের সামনে কিন্তু নিয়ে আসেনি। তবে জয়শঙ্কর কালকে বুঝিয়ে দিয়েছেন চায়নার এই ধরনের পলিসির ফাঁদে যে সকল দেশ পড়েছে সেই সকল দেশই কিন্তু ডুবেছে। আফ্রিকা সামিটে তিনি কিছু তথ্য দিয়েছেন এবং আমি আরো কিছু তথ্য আপনাদের সামনে এ বিষয়ে দেখাতে চাই। জয়শঙ্কর কালকে কি বলেছেন? জয়শঙ্কর বলেছেন আফ্রিকার যে সকল দেশের সঙ্গে ভারতবর্ষ ডিল করবে সেই দেশগুলোর সঙ্গে কোনো এক্সট্রাকটিভ কোনো কিছু থাকবে না। কি কি থাকবে? ভারতবর্ষ চায় ক্যাপাসিটি বিল্ডিং করাতে, স্কিল ডেভেলপমেন্ট করাতে এবং টেকনোলজির 100% ট্রান্সফার আফ্রিকার দেশগুলোতে কিন্তু করতে চায়। তা ভারতবর্ষের জিওপলিটিক্যাল যে দর্শন তার সঙ্গে কিন্তু খাপ খেয়ে যায়। ভারতের বিদেশমন্ত্রী আর কি বলেছেন? ভারতের বিদেশমন্ত্রী বলেছেন ভারতবর্ষ বিশ্বাস করে কমিটমেন্টে এবং এমন একটা জিনিসে বিশ্বাস করে যে জিনিসটি হলে দুই দেশের ক্ষেত্রেই কিন্তু যেন মিউচুয়ালি বেনিফিটেড হয়। ভারতবর্ষ ইন্টেনশনে বিশ্বাস করেন। যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই ধরনের কথা বলেন এগুলো নিয়ে খবর হবে এটাই স্বাভাবিক। তার জন্য হয়তো উনি এমন কিছু শব্দ চয়ন করেন যা শুনে নিজেরও ভালো লাগবে। কোনো অ্যাটাকিং মোড নেই, কোনো অ্যাগ্রেশন নেই, অকারণে কোনো বিতর্ক সৃষ্টি করা নেই, মিডিয়া হাইপ ক্রিয়েট করার কোনো ইচ্ছা নেই। যেটা আছে তা হলো একমাত্র জিওপলিটিক্যাল দর্শন। India's deep and long-standing engagement with Africa can make it a natural bridge, whether geographically or in the industrial value chain. With India set for continued rapid economic growth,
It serves as an ideal hub for Japanese companies seeking to expand into Africa and the Middle East. Japanese investments, India's solid industrial base and digital capacities, and Africa's talent and consumption can come together to create beneficial outcomes for all stakeholders. India and Japan can also collaborate to strengthen resilient supply chains for African countries, particularly in critical and emerging sectors. কালকে আফ্রিকার সঙ্গে ভারতবর্ষ ঠিক এই জিও পলিটিক্যাল দর্শনটিকে মেনেই নতুন দিকে অগ্রসর হলো বলে মনে করছেন কূটনীতি মহল। এবং প্ল্যান বিতে বাংলাদেশের উপর যে লগ্নি ভারত সরকার দিনের পর দিন করেছে, সেই সমপরিমাণ লগ্নি আফ্রিকাতেও যদি ভারত সরকার করে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে ভারতের যে জিও পলিটিক্যাল বাজেট আছে সেখান থেকে প্রথম নাম কেটে যেতে পারে মোহাম্মদ ইউনূসের এই বর্তমান বাংলাদেশের। এবার ভারতবর্ষ কেন হঠাৎ করে চায়নার এক্সট্রাকটিভ পলিসিকে সকলের সামনে নিয়ে এলো? দেখুন, তথ্য আছে এর পিছনে একাধিক। আমি 2-3টে তথ্য আপনাদের সামনে দেখাতে চাই, তাহলে আপনারা বুঝবেন এই চায়না ঋণের ফাঁদে কিভাবে বর্তমান বাংলাদেশের এই ইউনূস সরকারকেও কিন্তু ফেলে দিয়েছে। কিন্তু ইউনূস সরকারের তো দায় নেই, ডিসেম্বরের পর কিংবা আর 6 মাস পরেই ওনার সরকারই থাকবে না। নতুন যে নির্বাচিত সরকার আসবেন, তখন কিন্তু এই মোহাম্মদ ইউনূসের একাধিক পাপের প্রায়শ্চিত্ত সেই সরকারকে করতে হবে। এবং ভারতের মতো শক্তিশালী দেশ যদি এই বাংলাদেশের উপর থেকে হাত তুলে নেয়, তাহলে কিন্তু বিশ্বাস করুন দেউলিয়া ঘোষণা করতে বাংলাদেশকে বাধ্য হবে IMF এর মতো বিশ্ব সংস্থাও। এবার তথ্য কি বলছে দেখুন। কেনিয়া আফ্রিকার অন্যতম বড় দেশ, আপনারা কেনিয়া জানেন। এই কেনিয়া চীনের থেকে বিপুল হারে লোন নিয়েছিল কিছুদিন আগে। এমন ওই লোনের পরিমাণ এতটাই বেড়ে যায়, সেই লোন শোধ করার জন্য তারা অন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং করার জন্য বিভিন্ন আবেদন করেন, এবং ফান্ডিং নেওয়ার একটা আবেদন কিন্তু তারা করেছিলেন। একাধিক নিউজ এই সময় বেরিয়েছিল যে চায়না মে সিজড কেনিয়া অ্যাসেট, অর্থাৎ চীনের একাধিক ব্যাংক চেয়েছিল কেনিয়ার যে অ্যাসেট ধার শোধ করতে পারছিল না বলে সেগুলোকেও বন্ধ করে নেবেন। এমনকি এই পার্টিকুলারলি লোন চায়না কেন দিয়েছিল? কারণ চায়না চেয়েছিল চীনে স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে তৈরি করবে, অর্থাৎ সেই বাংলাদেশের মতো ডুপ্লিসিটি, একদম ডুপ্লিকেট ওয়েতে চায়না কিন্তু কেনিয়াকে গ্রাস করার চেষ্টা করেছিল। এমনকি এই প্রকল্পগুলোর নামে কয়েক কোটি টাকা লোন এইসব দেশকে দেয়, সেই টাকা যখন শোধ করতে না পারে, তখন এই একাধিক দেশের সম্পদ চায়না কিন্তু দখল করে নেয়। পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা দেখুন, পাকিস্তান দেখুন, একদম সেম রেপ্লিকা বর্তমান বাংলাদেশেও কিন্তু আপনি দেখতে পাবেন, যা নিয়ে হাইপ তৈরি হয়নি। জয়শঙ্কর জানেন, তাই কিন্তু তিনি প্ল্যান বি হিসাবে বাংলাদেশকে ছেড়ে এবার আফ্রিকার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার একটা চেষ্টা করছেন। নিউজ পেপারে এটি রিপোর্টও আসে, সেখানে বলা হয়েছে চায়নার একাধিক ব্যাংক নাকি কেনিয়া সরকারকে 10.8 মিলিয়ন এই যে ডলার ফাইনও লাগিয়ে দেয়, অর্থাৎ ধার শোধ করতে না পারলে বিপুল পরিমাণ টাকা কিন্তু এদের উপর চাপানো হয়েছে। এবং মনে রাখবেন, G20 অন্তর্ভুক্তকালীন যত দেশ আছে তাদের একটা রুল আছে, পলিসি আছে। যদি এই রকম অবস্থায় কোনো দেশ পড়ে, তাহলে ওই সদস্যভুক্ত অন্য দেশ তাদের উপর দিয়ে বিভিন্ন ছাড় দেবে। অর্থাৎ ধরুন আমি G20 সদস্য, আপনিও সদস্য, আমি আপনার টাকা শোধ করতে পারছি না, তখন রুল অনুযায়ী কিন্তু আপনাকেও এই টাকা নিয়ে কিছু ছাড় আপনাকে দিতে হবে। কিন্তু চীন সরকার কিন্তু কেনিয়ার উপর কোনো রকম দয়া দেখায়নি, অর্থাৎ চীনের একাধিক সম্পত্তি তারা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল। পরবর্তীকালে অন্য কোনো উপায়ে চীন কিন্তু এই পার্টিকুলার এই ফাঁদটা থেকে কেনিয়াকে আর ডোবাতে পারেনি। আরো একটা দেশ ইথিওপিয়া, এই ইথিওপিয়াকে চায়না এই মুহূর্তে প্রায় 6.8 মিলিয়ন ডলার লোন দিয়ে রেখেছে। নাইজেরিয়া যদি দেখেন, নাইজেরিয়া সেপ্টেম্বর 2023 এই লোনের পরিমাণ ছিল 4.7 বিলিয়ন ডলার। মার্চ 2024 এই লোনের পরিমাণ গিয়ে দাঁড়ায় 5 বিলিয়ন ডলার। অর্থাৎ ক্রমশ এই ঋণের পরিমাণ বাড়ে, কারণ চায়নার লোনের পলিসিটাই হলো বিপুল পরিমাণে সুদ, যে টাকা আর অন্য দেশ কিন্তু ফিরিয়ে দিতে পারে না। এবার একটা ছোট্ট তথ্য আপনাদের দিই। আফ্রিকা একটা বৃহৎ মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশকে 2023 সালে চায়না সব থেকে বেশি লোন দেয় 170 বিলিয়ন ডলার। 2022 সালে যে তথ্য এসছে সেখানে দেখা যাচ্ছে পুরো আফ্রিকা মহাদেশের যত লোন, সেই লোনের 12% দেশ পৃথিবীর একটা দেশই দিয়েছে, তার নাম চায়না। আর এই আফ্রিকা মহাদেশে চায়নার ডমিনেন্সকে কার্যত শেষ করতে ভারতবর্ষ চাইছে এবার আফ্রিকা মহাদেশে একটু একটু করে নিজের পাটা ফেলতে।
কিভাবে ফেলবে জয়শঙ্কর সেটাতেও একটা সুন্দর স্ট্র্যাটেজি করেছেন। জয়শঙ্কর কিছু কথা বলেছেন কালকে। তিনি বলেছেন এই যে G20-তে আফ্রিকা নেশনগুলোকে পার্মানেন্ট মেম্বার করা হলো, তার পিছনে একমাত্র ভারতবর্ষই কিন্তু জোর গলায় গলা ফাটিয়েছিল। অর্থাৎ আফ্রিকা বরাবরই ভারতের বন্ধু এবং ভারতও আফ্রিকা নেশনের পাশে থাকতে চেয়েছে বলেই ভারতে অনুষ্ঠিত G20-তে এই আফ্রিকা নেশনকে পার্মানেন্ট মেম্বার করা হোক, পৃথিবীর একমাত্র দেশ ভারতবর্ষ কিন্তু এর পিছনে গলা ফাটিয়েছিল। আমি জয়শঙ্করের লং টার্ম প্ল্যানিং নিয়ে বলি না, কেন ডিপ্লোম্যাসিতে লং টার্ম প্ল্যানিং কার্যকর। আপনারা দেখুন G20 সামিট, অর্থাৎ 1 বছর আগে যে সামিট ভারতবর্ষে হলো, সেই সময় থেকে জয়শঙ্কর কিন্তু আফ্রিকাকে টার্গেট পয়েন্টে রেখেছিলেন। জয়শঙ্কর কোথাও না কোথাও অনুমান করেছিলেন এই আফ্রিকাকে কিন্তু ভারতবর্ষের অতীতে দরকার না হতে পারেও পরবর্তীকালে কিন্তু দরকার হতে পারে। পাশাপাশি গ্লোবাল সাউথের পার্মানেন্ট মেম্বার করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল ভারতবর্ষ এই আফ্রিকাকে। অর্থাৎ ভারতবর্ষ শুধুমাত্র কোনো একটা দেশকে ঋণ দিয়ে কোনো দেশের প্রকল্পে বিনিয়োগ করে সেই দেশকে শুষে নিতে চায় না, তাদের মিউচুয়াল বেনিফিটের কথাও ভাবে, তাদের লাভের কথাও ভাবে। আর এটাই কিন্তু চায়নার সাথে ভারতবর্ষের সব থেকে বড় পার্থক্য। জয়শঙ্কর আরো কিছু কথা বলেছেন। এই মুহূর্তে আফ্রিকাকে ভারতবর্ষ প্রায় $12 বিলিয়ন লোন দিয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 200টার বেশি প্রজেক্ট কিন্তু শুরু করে দিয়েছে ভারত সরকার। ভাবলে অবাক লাগে, এই প্রজেক্টগুলো একের পর এক করার চেষ্টা হয়েছিল বাংলাদেশে, কিন্তু শেষ 8 মাসে মোহাম্মদ ইউনূস যেভাবে প্রো পাকিস্তান সেন্টিমেন্টকে গুরুত্ব দিলেন, যেভাবে সন্ত্রাসবাদের আখড়া বানিয়ে দিলেন বাংলাদেশকে, বাংলাদেশ কতটা ডিসঅ্যাপয়েন্টেড হলেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে কত অনিশ্চয়তার মধ্যে তারা ফেলে দিলেন। কালকে জয়শঙ্কর বলছেন আমরা 200টা প্রজেক্ট করতে চলেছি আফ্রিকাকে, অথচ ভারতবর্ষের ঘোষিত পলিসি কিন্তু ছিল নেইবার ফার্স্ট, প্রতিবেশীদের জন্যই ভারতবর্ষ সকলের আগে ভাববে। কিন্তু বাংলাদেশের অবস্থা যদি আজকে অনুকূল থাকতো, তারা যদি অকারণে ভারত বিরোধিতা না করে ভারতের সঙ্গে চলার চেষ্টা করতেন, আমার মনে হয় ইকোনমিক্যাল দিকে আজকে বাংলাদেশ এই রকম একটা ক্রাইসিস পিরিয়ডে যেত না। পাশাপাশি কালকে ভারতবর্ষ 10টি নতুন পলিসি শুরু করে দিয়েছে আফ্রিকার সঙ্গে, একটা ম্যাপ আকারে তারা প্রকাশ করেছে এবং তারা বলেছে আমরা আপনাদের শুষে নেব না, উল্টে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রায়োরিটাইজ করে বিভিন্ন পলিসি দ্বারা সাহায্য করার চেষ্টা করব। আফ্রিকার জন্য ডিজিটাল কোলাবোরেশন করবে ভারতবর্ষ, বিভিন্ন ক্ষেত্রে ম্যারিটাইম সুযোগ সুবিধা দেবে ভারতবর্ষ, অ্যালাইনমেন্ট উইথ আফ্রিকার প্রায়োরিটিস, অর্থাৎ প্রায়োরিটিস অনুযায়ী ভারতবর্ষ চলবে, এগ্রিকালচার ডেভেলপমেন্টে ভারতবর্ষ চলবে, গ্লোবাল এঙ্গেজমেন্টে আপনাকে সারা জীবন সাহায্য করবে, এমনকি বড় বড় ট্রেড এবং ইনভেস্টমেন্টে ভারত সরকার আপনাদের কথা ভাববে। মনে রাখবেন আফ্রিকা কিন্তু তথাকথিত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা একটা মহাদেশ, সেখানে ট্রেড এবং ইনভেস্টমেন্টের কথা ভাববে বিশ্বের অন্যতম আরো এক বড় দেশ ভারতবর্ষ। এই রকম প্রতিশ্রুতি যখন ভারত সরকার আন্তর্জাতিক মঞ্চে দেয়, তখন নিঃসন্দেহে ভারতের জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা অন্তত বলতে শুরু করে এই স্ট্র্যাটেজি আসলে মিউচুয়ালি বেনিফিট হওয়ার জন্য, এবং এই স্ট্র্যাটেজি কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশও ডিজার্ভ করতো যদি তারা এই ধরনের উগ্রপন্থী মনোভাব না নিত। জয়শঙ্কর বলেছে না, সমস্ত এই সকল সন্ত্রাসবাদী কার্যকলাপ স্বাভাবিক ঘটনা নয়, উপদেষ্টারা সকালে উঠে ভারত বিরোধিতা করবেন এবং আপনারা চাইবেন ভারতের সঙ্গে সম্পর্ক যেন ভালো থাকে, সেই চেষ্টা ভারতবর্ষ করবে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। তা প্রমাণ ঠিক 2 দিন পরে দিয়ে দিলেন জয়শঙ্কর। যদিও আমার মনে হয় এটি লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যান, কিন্তু একদম ঠিক সময় ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিল ভারতবর্ষ। মোহাম্মদ ইউনূসকে বার্তা, নাকি নতুন ভাবে আফ্রিকার সঙ্গে নতুন শুরু, নতুন সম্পর্ক বিল্ড আপ করবে ভারতবর্ষ? ঠিক কিভাবে আপনারা পুরো বিষয়টা দেখছেন কমেন্টে জানাবেন। আর এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।